নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 31শে জুলাই শুক্রবার বিশ্ব রেঞ্জার্স ডে পালিত হলো জলপাইগুড়ি জেলা পরিষদ কক্ষে। বিধায়ক অনন্ত দেব অধিকারীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তবে অনুষ্ঠানে উঠে আসে রেঞ্জার্সদের বেতন পরিকাঠামো নিয়ে প্রশ্ন। লরিতে থাকা আটার বস্তার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার। প্রায় 18,000 বোতল কাপ সিরাপ উদ্ধারে বড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। ঘটনায় গ্রেফতার লরির চালক। অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি পড়ুয়া ভর্তি বেসরকারি স্কুল বাস। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে জলপাইগুড়ি বালাপাড়া এলাকার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, মেখলিগঞ্জ থেকে জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে আসছিল বাসটি। জাতীয় সড়কের ধারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটির সামনে থাকা একটি ছোট 4 চাকা গাড়ির পেছনে ধাক্কা মারে। বাসে প্রায় 30 থেকে 36 জন পড়ুয়া ছিল। সৌভাগ্যবশত কোনো পড়ুয়াই আহত হয়নি এবং সকলেই নিরাপদে রয়েছে। তবে ছোট 4 চাকা গাড়িতে থাকা কয়েকজন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের এক মহিলা অ্যাটেন্ডেন্ট জানান, বাসটির ব্রেক ফেল করায় এই বিপত্তি ঘটে। তবে বাসে থাকা সব পড়ুয়াই নিরাপদে রয়েছে এবং তাতে কারো কোনো ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তাদের মতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাস্তার ধারে দীর্ঘক্ষণ বিকল গাড়ি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও অত্যন্ত বিপজ্জনক বলে তারা মন্তব্য করেন। উল্লেখ্য, কিছুদিন আগে ময়নাগুড়ির উল্লাডাবড়িতে জাতীয় সড়কে থেমে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রী বোঝাই সরকারি বাসের ধাক্কায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার স্মৃতি এখনও তরতাজা। এদিনের ঘটনাও ফের জাতীয় সড়কে বিকল গাড়ি নিরাপদে সরিয়ে রাখার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনে দিল। দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। মানে এই ট্রাকটি ডাম্পারটা কি দাঁড়িয়ে ছিল? শুনতেছি ট্রাকটা দাঁড়াই ছিল। আচ্ছা, তারপর আর মারুতিটা এখানে কিনে আসলে গাড়ি না, পিছনে বাসটা স্কুল বাস ছিল। আচ্ছা, স্কুল বাসটা ধাক্কা মেরে এইখানে কিছু গাড়ি নাই। আচ্ছা, এই যে গাড়িটি, মারুতি গাড়িটি, অল্টো গাড়িটি, চালক কেমন রয়েছে? চালক আমি তো শুনলাম একটু পরে, আমি জানি না। আচ্ছা, হসপিটালে মনে হয় নিয়ে গেছে। আচ্ছা, কজন ছিল কিছু জানতে পেরেছেন? না, এটা যাওয়া যায়। পুলিশ এসে ঘটনাস্থলে? আচ্ছা, স্কুল বাচ্চারা সবাই ঠিকঠাক রয়েছে? হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুলভ রায়। কোথায় এই জায়গাটা কোথায়? বাবা বলে। ঠিক আছে। কি হলো, আমরা বারোটা সামনে ছিলাম, দেখতেছি আমার গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, হ্যাঁ। পিছনে লাগাই দিয়েছিল। আপনার আটক করতে পারবে না, ড্রাইভারটা আটক করতে মানে আপনার পারেনি। স্কুল গাড়িটাই? হ্যাঁ, আমি স্কুলে আছি। মানে আপনার গাড়িটাই ব্রেক ফেল হয়েছিল? আমার গাড়িটা ব্রেক ফেল হয়েছে। আচ্ছা, মানে স্কুলে তো অনেকগুলো বাচ্চা ছিল দেখলাম। হ্যাঁ, অনেক 35-36 জন বাচ্চা ছিল আমার। আচ্ছা, কোথা থেকে আসলেন আপনারা? আমার মেকলিগঞ্জ থেকে আসতেছে। আচ্ছা, কোন স্কুল যাচ্ছেন আপনারা? টেকনো ইন্ডিয়া। কোথায় হলো এটা? এটা পাহাড়পুরে একটু আগে। আচ্ছা, সবাই ঠিকঠাক আছে তো হ্যাঁ, বাচ্চাগুলো? ঠিক আছে। কতজন বাচ্চা ছিল বললেন? আমার 35-36 জন বাচ্চা ছিল। আচ্ছা, আপনি? আমি ছিলাম আচ্ছা, আপনার নাম কি? বেনিজবিদ। আচ্ছা, আপনি কি দায়িত্বে রয়েছেন এখানে? আমি আন্টি হিসেবে ছিলাম। থ্যাংক ইউ। আমরা তো হঠাৎ করে আওয়াজ পাওয়ার পরে দৌড়ে এসে দেখি যে এই ছোটো গাড়ি আর হচ্ছে একটা স্কুল বাস, আচ্ছা, একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, দেখি দুজনে ধাক্কা লেগে আছে। আচ্ছা, এই যে দেখলেন, হ্যাঁ, এই স্কুল বাসটার মধ্যে বাচ্চা ছিল? স্কুল হ্যাঁ, স্কুলের বাচ্চাগুলো ছিল, তো আচ্ছা। বাচ্চাগুলোর কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আর এই যে গাড়িটা তো একেবারে চুরমার হয়ে ছোটো গাড়িটা? ছোটো গাড়ির একটা বাচ্চা আছে, সাধারণ একটু কালে চারজন ছিল না? কজন ছিল এই ছোটো গাড়িতে? কজন ছিল? 4 জন ছিল। আর ওদের কি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? ওদের হসপিটালে গিয়েছে। আচ্ছা, আর কোথায় এই জায়গাটা কোথায় হলো? এটা হচ্ছে বালাপাড়া। মানে এই ডাম্পার গাড়িটা কি দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, এই ডাম্পারটা দাঁড়িয়েছিল, সকাল থেকে দাঁড়িয়েছে। আচ্ছা, আর তারপরে এই ছোটো গাড়িটা পিছন থেকে ধাক্কা মারে না বাসটাকে ধাক্কা মারে, কীভাবে হলো ঘটনাটা? এটা হয়তো বৃষ্টি পড়তেছিল, হয়তো খেয়াল করেনি, আচ্ছা, ওই হিসাবে লেগেছে। কী নাম আপনার দাদা? আমার নাম সঞ্জয় বাড়ি, কোথায় এই জায়গাটার নাম? বালাপাড়া। ঠিক আছে। কি দেখলেন? দেখলাম একটা বড় একটা ডাম্পার দাঁড়িয়ে আছে। আচ্ছা, সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, তো একটা স্কুল বাস ওভারটেক করতেছিল। পেছনে ছিল হচ্ছে আপনার এই অল্প মারুতি সামনে কার। সামনে হ্যাঁ, স্কুলের সামনে? হ্যাঁ, সামনে ছিল। আচ্ছা। হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল, তো ব্রেক মারছে, ব্রেক ফেল হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। মানে অল্পটার পিছন থেকে স্কুল বাসে ধাক্কা মারে? ধাক্কা মারে। আচ্ছা, এই গাড়িটি কি দাঁড়িয়ে ছিল? কি মনে করছেন, ডাম্পারটা কি দাঁড়িয়ে ছিল? ডাম্পারটা কালকের থেকে দাঁড়িয়ে আছে, কালকে থেকে দাঁড়িয়ে ছিল? একটু রাস্তার উপর দাঁড়িয়ে ছিল? রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। মানে এর জন্যই ঘটনাটা হলো বলে? এই ঘটনাটা ঘটছে।
কিছুদিন আগেও তো এই একটি গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য বাস দুর্ঘটনা হলো। হ্যাঁ, আবার সেই একই ঘটনা। একই দুর্ঘটনা। এই যে গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে আছে এইভাবে কতটা বিপজ্জনক বলে মনে করছেন আপনারা? বিপজ্জনক, ভীষণ বিপজ্জনক। যখন তখন যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইবেন যে গাড়িগুলো এইভাবে দাঁড়িয়ে না থাকে? হ্যাঁ, এটা তো প্রশাসন যদি এই ব্যাপারগুলো দেখে, যখন তখন যে কোনো গাড়ি যদি নষ্ট হয় সঙ্গে সঙ্গে যদি ট্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায়, তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকে, তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটবে না। স্কুলে কতজন বাচ্চা ছিল কিছু জানতে স্কুলের পেরেছেন? একটা বাস ভর্তি তো, স্কুল টাইম তো, তাও মোটামুটি 40-45টা বাচ্চা ছিল। কেমন আসেন ওরা? আছে, ওদের তেমন কিছু হয়নি, ওরা ভালো আছে। তো কোথা থেকে বাসটি আসছিল কিছু জানতে পেরেছেন? বাসটা আসছিল ময়নাগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছে। ঠিক আছে, কী নাম দাদা আপনার? আমার নাম কার্তিক বিশ্বাস। বিশ্ব রেঞ্জার্স ডে পালিত হলো জলপাইগুড়িতে। উঠল বেতন পরিকাঠামো নিয়ে প্রশ্ন। জলপাইগুড়ির জেলা নামটির সামনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে গভীর গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি বনাঞ্চল সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। এই ভৌগোলিক অবস্থানেই বসবাস পৃথিবীর অন্যতম বিরল প্রাণী একশৃঙ্গ গন্ডারের। এছাড়াও রয়েছে হাজার হাজার প্রজাতির ফুল, ফল, অর্কিড সহ কীটপতঙ্গ। এই গভীর বনাঞ্চলের রক্ষকদের অন্যতম পদ ফরেস্ট রেঞ্জার্স। শুক্রবার দিনটিকে বিশ্ব রেঞ্জার্স ডে হিসেবে পালন করা হয়। তারই অংশ হিসেবে এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ কক্ষে জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন দিনটির। যদিও বিষয়ে এই দিনের অনুষ্ঠানে উঠে আসে রেঞ্জার্সদের বেতন কাঠামো নিয়ে প্রশ্ন। রেঞ্জার্সদের দাবি বর্তমান সময় অনুযায়ী বেতন কম, এটার বৃদ্ধি করা হোক। অরণ্যই তাদের কর্মস্থল, প্রকৃতি তাদের দায়িত্ব, আর মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণ সংরক্ষণই তাদের প্রতিদিনের অঙ্গীকার। একজন রেঞ্জ অফিসারের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগে। চলাচল পর্যবেক্ষণ, কখনো নদীর চর অতিক্রম করে বন টহল, কখনো যাত্রা, আবার কখনো সীমান্তবর্তী বনাঞ্চলে রাতভর নজরদারি। তাই রেঞ্জ অফিসার নিয়মিত গ্রাম সভা, বিদ্যালয়, চা বাগান এবং বন সংলগ্ন এলাকায় সচেতনতা কর্মসূচি পালন করেন। যখন আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের কাজটা কি করতে হয়, তো আমাদের সিনিয়ররা আমাকে বলেছিলেন তোমার কাজটা হচ্ছে চণ্ডী পাঠ থেকে শুরু করে জুতো পলিশ অবধি। এই প্রায় 26-27 বছর হতে চললো কাজ চাকরি, যেখানে কাজ করছি। হ্যাঁ, নিশ্চয় জুতো পলিশ নিশ্চয় করেছি, কারণ মাঝখানে অনেক কিছু করেছি। চণ্ডী পাঠ করতে পারিনি। চণ্ডী পাঠ করার জন্য মন্দির যেতে লাগে, পূজা পাঠ করতে লাগে, কিছু পয়সা লাগে। কিন্তু যা মাইনা আমরা পাই, প্রথম দিক থেকে দেখেছি যা আমরা মাইনা পাই, সে মাইনাটা বলাচ্ছে না। দেখি যদি মাননীয় এমএলএ সাহেবকে আরো রিকোয়েস্ট করবো, আর আমাদের তরফ থেকে আপনাকে আর গণমন্ত্রী যে মহাশয় আছে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীকে নতুন সরকার গঠন করার জন্য আমরা সাদর প্রণাম জানাচ্ছি, সাদর ধন্যবাদ দিচ্ছি। তো এই 34 বছর চলে গেল, 15 বছর চলে গেল, আমরা আশা করি নতুন সরকার হবে যে আইসে আমরা আবার চণ্ডী পাঠ করতে পারি। রেঞ্জার ডে, বিশ্ব রেঞ্জার দিবস, এই উপলক্ষে মানে মনোবিভাগ একটা প্রোগ্রাম আয়োজন করেছে। সেই প্রোগ্রাম জেলা পরিষদ হলে হচ্ছে, সেখানে আসছিলাম। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে সময় রেঞ্জার যারা সামনে থেকে নেতৃত্ব দেন যে ফরেস্টকে বাঁচানোর জন্য, তাদের উদ্দেশ্যে এই প্রোগ্রাম। যারা এইসব কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং অন্য নানান অনুষ্ঠান আছে। রেঞ্জাররা বললো যে একটা বেতন নিয়ে আপনাদের কাছে আবেদন করলো, সেটা ওনারা লিখিত দিলে তবে আমি পাঠাবো। ঠিক আছে। আটার বস্তার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের বড় সাফল্য। বড় সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আটার বস্তার আড়ালে লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় নাকা তল্লাশি চলাকালীন কলকাতা থেকে গুয়াহাটিগামী একটি লরিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে লরিতে থাকা আটার বস্তার নিচ থেকে 120টি প্যাকেট নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, প্রতিটি প্যাকেটে 150টি করে কাপ সিরাপের বোতল ছিল, অর্থাৎ মোট প্রায় 18,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ অত্যন্ত কৌশলে আটার বস্তার আড়ালে লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ঘটনায় লরির চালককে আটক করেছে পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, কাপ সিরাপের উৎস কোথায় এবং গন্তব্যস্থলে কার কাছে এই বিপুল পরিমাণ মাদক জাতীয় সিরাপ পৌঁছানোর কথা ছিল তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
একটা কোতোয়ালি থানার আইসি সাহেব একটা গোপন সূত্রে খবর পান যে একটা ভেহিকেল কলকাতা থেকে গুয়াহাটিতে কিছু নিষিদ্ধ জিনিস নিয়ে যাচ্ছে। সেই মতোভাবে সোনার বাংলা হোটেল আছে জলপাইগুড়িতে, তার সামনে গাড়িটাকে দাঁড় করানো হয় এবং গাড়ি যখন আমরা চেক করলাম, চেক করে দেখা গেল ওপরে আছে আটা এবং আটারই চালান আছে, কিন্তু নিচে দেখা গেল যে বক্সে 120টা বক্স পাওয়া গেছে, যার প্রত্যেক বক্সের ভিতরে আবার 6টা করে ছোট বক্স আছে, আর ওই বক্সে 25টা করে কফ সিরাপ আছে, যেটার কোনো চালান নেই। ঠিক আছে, কোম্পানির প্রোডাক্টটা হিমাচল প্রদেশের একটা কোম্পানির প্রোডাক্ট, কিন্তু ওটা বহন করতে যে চালান লাগে সেই চালানটা নেই, যার জন্য এটা ধরা হচ্ছে, এটা অবৈধভাবে এটা নিয়ে যাওয়া হচ্ছে। মানে কোনো আটক বা কিছু কাউকে আটক করা? হ্যাঁ, ওর একমাত্র ড্রাইভারকে পাওয়া গেছে, ড্রাইভারকে আটক করা হচ্ছে, আর এরপরে পরবর্তী যা স্টেপ নেওয়ার সেটা আইসি সাহেব নেবেন। কাইন্ডলি আপনার নাম আর পরিচয়? আমার নাম সুশান্ত কুমার বালা, ডেপুটি ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি। সরকারি উদ্যোগে কৃষকদের হাতে সুপারি গাছের চারা বিতরণ। শুক্রবার জলপাইগুড়ি জেলার কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা মোহিতনগর গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় সদর ব্লকের সর্দারপাড়া, সিপাইপাড়া, মানিকগঞ্জ, সাতকুড়া অঞ্চলের তপশিলি সম্প্রদায়ের 65 জন পুরুষ এবং মহিলা কৃষকদের নিয়ে সুপারি চাষের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রোপণ ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী অরুণ কুমার শীট, প্রধান বৈজ্ঞানিক অভ্রজ্যোতি ঘোষ, চিফ টেকনিক্যাল অফিসার প্রমুখ। প্রশিক্ষণের মাধ্যমে সুপারি গাছ রোপণ, পরিচর্যা এবং মাটির স্বাস্থ্য এবং পরিমিত পরিমাণে সার প্রয়োগ, কেঁচো সার তৈরি এবং তার ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে সকলের হাতেই 15টি করে মোহিতনগর জাতের সুপারি চারা তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ এবং সুপারি গাছের চারা পেয়ে খুশি সকলেই। আমি ডক্টর অরুণ কুমার শীট, সায়েন্টিস্ট ইনচার্জ, কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থা মোহিতনগর গবেষণা কেন্দ্র থেকে এসেছি। আজকে আমরা দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানির প্রাঙ্গণে আমরা ট্রাইবাল সাপ্লান্ট এর অধীনে আমরা একটা প্রোগ্রাম করেছি, যেটা কেন্দ্র সরকারের কৃষি এবং কৃষক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, এবং সেখানে আমরা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে প্রত্যেকটা ট্রাইবাল ফার্ম ফ্যামিলিকে আমরা 15টা করে সুপারির চারা বিতরণ করছি। এই চারা বিতরণ করার আগে কিভাবে সুপারির গাছ লাগাতে হবে, তার পরিচর্যা করতে হবে যাতে ভালো রকম ফলন পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে ক্ষেত কীভাবে বাঁচাতে হবে, অর্থাৎ জমি কীভাবে বাঁচাতে হবে, তার পরিচর্যা কীভাবে করতে হবে, তার স্বাস্থ্য কীভাবে ঠিক থাকে সেই ব্যাপারে, এবং তার সঙ্গে পরিমিত পরিমাণে সার প্রয়োগের মাধ্যমে গাছের স্বাস্থ্য ভালো রেখে আমরা যাতে বেশি ফলন পাই, সেই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে এসেছি, এবং আমরা প্রশিক্ষণের মাধ্যমে কিছু চারা ট্রাইবাল কমিউনিটির মধ্যে আমরা বিতরণ করছি। আমাদের এতদ অঞ্চলে বিশেষ করে সর্দারপাড়া এবং তার সঙ্গে সঙ্গে নবাব লাইন, সাতকুড়া, এই অঞ্চলের কিছু ট্রাইবাল ফ্যামিলি এখানে এসছেন বা তাদের ফার্ম ফ্যামিলি এসছেন, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে এবং দাসপাড়া ফার্মার্স ক্লাবের সহযোগিতায় তাদের হাতে আমরা 15টা করে সুপারি চারা বিতরণ করছি। নমস্কার, আমার নাম হচ্ছে মালতী সিং ওরাও, আর হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে সরকারপাড়া, আর আমরা এখানে প্রশিক্ষণ নিতে এসেছি। প্রশিক্ষণের মাধ্যমে এই চারা গাছগুলো কিভাবে প্রশিক্ষণ দিবে, মানে প্রশিক্ষণ এখানে নেওয়ার পরে আমরা চারা গাছগুলো পেলাম, আর ওই চারা গাছগুলো নিয়ে আমরা রোপণ করব। রোপণ করে চারা গাছগুলো আমরা কিভাবে যত্ন করব, এই প্রশিক্ষণগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণ অনুযায়ী আমরা চারাগুলো যত্ন সহকারে বড় করব। কতগুলি করে চারা গাছ পেলেন? চারা আমরা পেয়েছি 15টি করে, আর এই চারা পেয়ে আমরা খুব খুশি হয়েছি। রাজবংশী পরিবারের মেয়ে প্রণয়িতা দাসের ওপর সাম্প্রতিক আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জীবন সিংহ। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হওয়ার পরে তিনি তীব্র নিন্দা এবং ক্ষোভ উগরে দেন। তিনি স্পষ্ট জানান যে রাজবংশী মেয়ের ওপর এই হামলা আসলে সমগ্র রাজবংশী সমাজের ওপরই আক্রমণ। ভিডিওতে জীবন সিংহ বলেন, আমরা কোচ রাজবংশী কামতাপুরবাসী জনগণ রাজবংশী মানুষের ওপর এই ধরনের পরিকল্পিত হামলা কোনোভাবেই মেনে নেব না। তিনি সরকারি অভিযোগের আঙুল তুলেছেন কলকাতার রাজনৈতিক দল এবং নেতাদের দিকে। তিনি দাবি করেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপি দলকে তারা গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য পুনর্গঠন মাতৃভাষা
কামতাপুরীর রাজবংশীর সাংবিধানিক স্বীকৃতি এবং অধিকারের স্বার্থে ভোট দিয়েছিলেন তিনি। বর্তমানে দেখা যাচ্ছে দলটির নিম্ন স্তরের নেতারা পরিকল্পিতভাবে রাজবংশীদের ওপর চরম অন্যায়, অত্যাচার, সন্ত্রাস চালাচ্ছেন। এর তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অতীতে কংগ্রেস, বামফ্রন্ট কিংবা তৃণমূল সব সরকারই রাজবংশী মানুষগুলোকে ধ্বংস করেছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছে এবং রাজবংশী ভাইদের নির্যাতন করেছে। এখন যদি বর্তমান সরকার এবং তাদের বহিরাগত নেতারাও একইভাবে রাজবংশীদের ওপর দলীয় সন্ত্রাস চালায়, তবে রাজবংশী জনগণ তা মুখ বুজে সহ্য করবে না। তিনি হুঙ্কার দিয়ে বলেন, রাজবংশী জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে এবং রাজবংশী বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সেসব নেতাদের এই মাটি থেকে উৎখাত করে দেবে। আমরা রাজবংশী জনগণ কোনদিনও রাজবংশী বেটি প্রণীতা দাসের উপর হামলা মানি নিম না আর মানি নিবার পারিম না। আমরা রাজবংশী জনগণ ইয়ার তীব্র প্রতিবাদ করিন। যদি এই কলকাতা সরকার, কলকাতার নেতাগুলা, বহিরাগত নেতাগুলা রাজবংশী গেলার উপর পরিকল্পিতভাবে দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালাতে থাকে, তাহলে আমরাও রাজবংশী গেলা এই দলীয় সন্ত্রাস আর পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এবার দলীয় সন্ত্রাস আর পুলিশি সন্ত্রাস রোধ করিবে। ফুটানি বাড়ি গেছে না, সেই কংগ্রেসের পিরিয়ড, বামফ্রন্টের পিরিয়ড, টিএমসির পিরিয়ড রাজবংশী গেলা ধ্বংস করেছেন। রাজবংশী গেলার ঘর বাড়ি চালিয়ে দিচ্ছেন, রাজবংশী গেলা হত্যা করেছেন, রাজবংশী গেলার উপর নির্যাতন চালাচ্ছেন। আর আজই বিজেপির টাইম হতো রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালাবার ধরছেন। আমরা রাজবংশী গেলা মানিম না রাজবংশী গেলা। ইয়ার প্রতিবাদ করিবে এই গ্রেটার কুচবিহার বা কামতাপুরের বহুত রাজবংশী বিরোধী কার্যকলাপ করবো দিম না। এই রাজবংশী বিরোধী নেতাগুলা দল গেলা এটি মাটি থেকে উৎখাত করিম। দণ্ডবোধ। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 20 জন নিরাপত্তা কর্মীকে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ, পরিবার সহ অবস্থান বিক্ষোভে কর্মীরা। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো লিখিত নোটিশ বা আগাম সতর্ক বার্তা ছাড়াই দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে কর্মরত 20 জন নিরাপত্তা কর্মীকে হঠাৎ কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত 23শে জুন মৌখিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয় যে 1 আগস্ট তারিখ থেকে আর ডিউটিতে আসার প্রয়োজন নেই। দীর্ঘ বছরের পরিষেবা সত্ত্বেও কোনো লিখিত কাগজ বা স্পষ্ট কারণ ছাড়া এভাবে কাজ হারানোর ফলে পরিবারগুলি চরম আর্থিক অনটনে পড়েছে। এরই প্রতিবাদে এবং অবিলম্বে কাজ ফেরানোর দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ছাঁটাই হওয়া কর্মীরা তাদের স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন। বিক্ষোভস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মী সমীর দাস জানান, বিগত 14 বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করার পর আজ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং বাড়িতে খাওয়ার মতো পরিস্থিতি নেই। পূর্বেও এমার্জেন্সির সমস্যার সময় কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ফান্ডের মাধ্যমে তাদের বেতন মিটিয়েছিল 2 বছর, কিন্তু বর্তমানে প্রিন্সিপাল সরকারি অনুমোদনের অভাবের কথা বলছেন। বিশাল ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব মূলত তাদের কাঁধেই ছিল উল্লেখ করে তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত অন্য সংস্থানের আকুল আবেদন জানায়। অপর নিরাপত্তা কর্মী লিপি দাস অভিযোগ করে বলেন, বিনা নোটিশে এই ছাঁটাই অন্যায় এবং আগামী 1 তারিখ থেকেই তাদের পুনর্নিয়োগ নিশ্চিত করতে হবে। ছাঁটাই হওয়া নিরাপত্তা কর্মীদের এই লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়ে ময়দানে নেমেছেন শ্রমিক সংগঠন সিআইটিইউ। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শুভাশিস সরকার বলেন, বছরের পর বছর ধরে পরিশ্রম করা এই পরিবারগুলোকে আজ অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে এবং নতুন মাসের শুরুতেই কর্মীদের পুনর্বহাল না করা হলে এই আন্দোলন আগামী দিনে আরো তীব্র এবং বৃহত্তর রূপ নেবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। এ বিষয়ে এখনো অবধি মুখে কুলুপ এঁটেছে কলেজ কর্তৃপক্ষ, কোনো প্রতিক্রিয়া মেলেনি। 1 তারিখ থেকে কাজের থেকে বসিয়ে দিয়েছে, কোনো নোটিশ ছাড়াই, বিনা নোটিশে বসিয়ে দিয়েছে। এর জন্য আমরা চাই যে আমাদের কাজ আগামী 1 তারিখ থেকে যেন আমাদের কাজে আবার না হয়। আপনারা এখানে কি করবেন পরবর্তীতে কি করবেন যদি না নেয়? যদি না নেয় আমাদের বিক্ষোভ এটা এভাবেই চলতে থাকবে। আপনারা কি কাজ করতেন এখানে? আমরা সিকিউরিটি গার্ডের কাজ করতাম। কতজন রয়েছেন? 20 জন রয়েছে। হঠাৎ করে কবে বললো যে কাজ বন্ধ? আমাদের গত 23 তারিখে বলেছে যে আপনাদের 1 তারিখ থেকে কাজ থাকবে না। গত 23 তারিখ বলতে মানে গত মাসে জুনের 23 তারিখ। কি নাম আপনার বলেন? আমার নাম লিপি দাস।
করতেন আপনারা? আমরা সরকারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতাম। এজেন্সির আন্ডারেই অবশ্যই, কিন্তু আমাদের একটা সময় কলেজ থেকেও মায়না দেওয়া হয়েছিল 2 বছর। কেননা হচ্ছে যখন আমাদের সিকিউরিটি এজেন্সি সেরকমভাবে নিরাপত্তা রক্ষী এজেন্সিকে ডাকতে পারেনি, তখন কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদের 2 বছর মায়না দেওয়া হয়েছিল। সেটা আমাদের হাতে ক্যাশ দেওয়া হয়েছিল, সেটা প্রমাণপত্র আমাদের জানা আছে, আমাদের কাছে আছে। কিন্তু হঠাৎ করে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে এরকমও বলেছিলাম যে আমাদের কাজটা স্যার কলেজ কোনো ফান্ডের থেকে যদি আমাদের 10 জন করে 15 দিন করে ডিউটি চলে, তাহলে আমাদের ডাল ভাতের পয়সাটা কিংবা দোকান থেকে যে আমরা চাল ডাল কিনি সেই ব্যবস্থা করে দিলে পরে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সেরকমভাবে আমরা এখন কারা করছে এই কাজটা? এখন কাজ তো কেউই করছে না। এখন হচ্ছে যেহেতু আমাদের সরকারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের সাথে আমাদের সৈনিক বোর্ডের 10 জন আছে, গোটা ক্যাম্পাস সৈনিক বোর্ড খালি আমাদের এই কলেজের গেট কিংবা এই আশেপাশে জিনিসটা দেখে টোটাল দায়িত্ব আমাদের উপরেই ছিল। কলেজ ক্যাম্পাসের টোটাল অনেক একর জমি, আপনারাও হয়তো জানেন, আপনাদের সংবাদ মাধ্যম জানাই আছে যে এত একর জমির মধ্যে 10 জন সিকিউরিটি গার্ড দিয়ে তবুও ওরা 3 জন 4 জন করে গেটের মধ্যেই থাকে, তবুও আমরা টোটালটাকে ট্যাকেল করতাম সুন্দরভাবে। তো আমাদেরকে কিসের জন্য বসালো, কি কারণে বসালো সেটা তো আমরা জানি না। কোনো কাগজপত্র দিয়েছে বসানোর আগে? না, আমাদেরকে কোনো কিছু প্রিন্সিপাল কি বলছে? প্রিন্সিপাল বলছে তোমাদের অ্যাপ্রুভাল সরকার থেকে করেনি। তো আমার রিকোয়েস্ট আমাদের রাজ্য সরকারের কাছে, স্যার আমরা 20টা ফ্যামিলি আমরা খুব খারাপ পজিশনে আছি, আমাদের কাজটা আমাদের দ্রুত ফিরিয়ে দিলে পরে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকি। কি নাম আপনার? আমার নাম সমীর দাস, আমি সরকারি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের নিরাপত্তা রক্ষী। ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় 20 জন নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। তারা প্রায় 15 বছর থেকে কেউ 10 বছর কাজ করেছেন, কেউ 14 বছর কাজ করেছেন। এদেরকে হঠাৎ করে গত মাসের 1 তারিখ, মানে এ মাসের 1 তারিখেই 1 মাস হতে চললো, তাদেরকে কোনো রকম নোটিশ ছাড়া, কোনো রকম অভিযোগ তাদের বিরুদ্ধে নেই, কোনো রকম লিখিত কোনো কাগজ নেই, হঠাৎ করে মৌখিকভাবে তাদেরকে কাজে আসতে বারণ করা হয়েছে। ফলে এই যে 20 জনের পরিবার, তাদের যে বউ, ছেলে, মেয়ে, মা, বাবা, তাদেরকে নিয়ে এরা অথই জলে পড়েছে। ফলে আমরা আজকে এরা আমাদের ইউনিয়নের সদস্য, ফলে প্রত্যেকে এখানে তাদের পরিবার নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমাদের একটাই দাবি যে 1 মাস হয়ে গেল, ফলে এরা যাতে আগামীকাল আবার 1 তারিখ নতুন মাস শুরু হচ্ছে, ফলে এরা যাতে 1 তারিখ থেকে কাজে পুনরায় তারা বহাল হতে পারে এবং যেভাবে এতদিন তারা কাজ করতো সেই দায়িত্ব যাতে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করে। কিভাবে করবে, কি করবে তারা আজকে ঠিক করবে, কিন্তু এই দায়িত্ব নিয়ে এদেরকে কাজে পুনর্বহাল করা। আর যদি না হলে এরা যা সিদ্ধান্ত নিয়েছে আজকে সারা এখান থেকে তারা শুরু করেছে দুপুর 12টা থেকে, এটা চলবে, কন্টিনিউ হবে যতক্ষণ না এদের কাজ বহাল হয়। এরা এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারপরেও যদি না হয় তারপরে সেই ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আমরাও দেখবো, সেভাবেই আমরা আন্দোলনকে ছড়িয়ে দেবো। আপনার নাম আর পরিচয়? সুভাষিস সরকার, CITU পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। পর্যটক হেল্পলাইনের তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ ব্যাগ ফিরে পেলেন এক দম্পতি। প্রশংসার মুখে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। একটি ফোন কলেই মিলল হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ ব্যাগ। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ এবং তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন দিল্লির বাসিন্দা সায়ন্তন পাল এবং তার স্ত্রী অনিন্দিতা বর্মন। জানা গিয়েছে আলিপুরদুয়ারের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন সায়ন্তন পাল এবং অনিন্দিতা বর্মন। সেখান থেকে দিল্লি ফেরার উদ্দেশ্যে তারা আলিপুরদুয়ার থেকে একটি বাসে যাত্রা শুরু করেন। সফরের সময় ল্যাপটপ সহ একটি ব্যাগ বাসের ব্যাংকারে রাখলেও গন্তব্যে নেমে যাওয়ার সময় অসাবধানতাবশত সেটি বাসেই ফেলে যান। পরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ব্যাগটি সঙ্গে নেই বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে পর্যটক হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পরে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদের হাত দিয়ে নিরাপদে ব্যাগটি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। নিজের মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন সায়ন্তন পাল এবং অনিন্দিতা বর্মন। দ্রুত পদক্ষেপ, আন্তরিকতা এবং পেশাদারিত্বের জন্য শিলিগুড়ি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। বোর্ডিং পাস করবে সেই সময় দেখে যে ল্যাপটপের ব্যাগ নাই, তখন এই পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করে টুরিস্ট হেল্পলাইনে যোগাযোগ করে এই ব্যাগটা পাওয়া গেছে, ল্যাপটপটা সহ। এর জন্য আমি টুরিস্ট হেল্পলাইন প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবং আমরাও খুশি, মেয়েও খুশি। হ্যাঁ, নমস্কার। মানে শিলিগুড়ি পুলিশকে শিলিগুড়ি পুলিশ ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ। কতটা ভালো লাগছে এই অনেক ভালো লাগছে। এটা জামাইয়ের অফিসিয়াল
ল্যাপটপ, ওখানে যত সব কাজ ওইখানে করায়। হ্যাঁ, এই জন্যই আর কি পাওয়াতে আমরা খুব খুশি, মেয়ে জামাই অত্যন্ত খুশি। এই জন্য প্রশাসনকে, ট্রাফিক পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। ল্যাপটপটা কার, মেয়ের না জামাইয়ের? জামাই। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম সায়ন্তন পাল। মেয়ের নাম? মেয়ের নাম অনিন্দিতা বর্মন। কোথায় থাকে তারা? দিল্লিতে থাকে। আর বাড়ি কোথায় এখানে? এখানে কলকাতা ব্যারাকপুর। আচ্ছা, মানে আপনাদের বাড়িতে এসেছিল? আমাদের বাড়িতে আসছিল, আলিপুরদুয়ারে একটা কোর্টের কাজে আসছিল, সেইটা করে যাওয়ার পথে এই ঘটনা। আপনার বাড়ি আলিপুরদুয়ার? না, আমার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, গ্রামের বাড়ি মেজবিল ভিলেজ। আজকে আপনার স্বামী স্ত্রী এসে নিয়ে গেলেন? হ্যাঁ, সে ওইখান থেকে আসে স্যারের কাছ থেকে নিয়ে গেলাম। এই জন্য আমরা খুব অত্যন্ত খুশি। উত্তরবঙ্গের ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায় নিয়ে এবছরও জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছরে 516 বছরে পা রাখছে এই মনসা পুজো, যা শুরু হবে আগামী 18 আগস্ট থেকে। শুধু পূজা নয়, এই উৎসব ঘিরে গোটা জলপাইগুড়ি শহর জুড়েই তৈরি হয়েছে আনন্দ এবং উৎসবের আবহ। রাজবাড়ি চত্বরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মেলার জোর প্রস্তুতি। বিশাল প্রাঙ্গণে সাজানো হচ্ছে দোকানপাট, লাগানো হচ্ছে আলোকসজ্জা এবং স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের ব্যবসায়ীরাও আসতে শুরু করেছেন। একে একে উপস্থিত হচ্ছে নাগরদোলনা, খেলনার দোকান, মিষ্টির স্টল, সব মিলিয়েই তৈরি হচ্ছে এক প্রাণবন্ত মেলার চিত্র। এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে 24 আগস্ট পর্যন্ত। মনসা পূজা চলবে টানা 3 দিন, 18, 19 এবং 20 আগস্ট। এই সময় রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ ভরে উঠবে ভক্ত, দর্শনার্থী এবং শিল্পীদের ভিড়ে। প্রাচীন ঐতিহ্যের অন্যতম আকর্ষণ বিশ্বহরি গান, যা উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির এক অমূল্য সম্পদ। পুজোর দিনগুলিতে এই গান পরিবেশনের জন্য বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবেন, তৈরি হবে এক অনন্য পরিবেশ। রাজপুরোহিত শিবু ঘোষাল জানালেন, প্রাচীন পরম্পরা মেনে এই পুজো যুগের পর যুগ অনুষ্ঠিত হয়ে আসছে। বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মিলন মেলা। তিনি আরও জানান, এবছরও পুজো আয়োজন হবে সমস্ত নিয়ম মেনে, যাতে ঐতিহ্যের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। উল্লেখযোগ্য বিষয়, এই রাজবাড়ির মনসা পুজোতে শুধু জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ নয়, নবদ্বীপ, কৃষ্ণনগর এবং আসাম থেকে বহু মানুষ আসেন। কেউ দোকানে নিয়ে আসেন, কেউ আবার শুধুমাত্র এই ঐতিহাসিক উৎসব উপভোগ করতেই হাজির হন। ফলে মেলায় দেখা যায় এক বহুমুখী সাংস্কৃতিক এবং সামাজিক মেলবন্ধন। এদিকে মন্দির প্রাঙ্গণে মনসা দেবীর মূর্তি প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় দেবীর রূপ ধীরে ধীরে ফুটে উঠছে, বাকি আছে শুধু রঙের কাজ। স্থানীয়রা জানিয়েছেন, পুজোর কয়েকদিন আগে থেকে এই রাজবাড়ির চারপাশ জমে ওঠে উৎসবের আমেজে। শিশু থেকে প্রবীণ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নাগরদোলনা, খেলনা, মিষ্টি এবং হস্তশিল্পের জন্য। শহরের মানুষ যেমন এই মেলার জন্য অপেক্ষা করেন, তেমনি গ্রামীণ এলাকাগুলিতেও এর প্রভাব পড়ে। পুজো ঘিরে অনেকটাই ছোট ব্যবসা শুরু করেন অনেকেই, ফলে অর্থনৈতিক দিক থেকেও মেলার প্রভাব ইতিবাচক। রাজবাড়ির মেলা শুধু আনন্দের নয়, বরং একটি ঐতিহাসিক সম্পদ। 516 বছরের পুরনো এই পুজো আজও উত্তরবঙ্গের মানুষকে ঐক্যবদ্ধ করে তুলে সাংস্কৃতিক সমৃদ্ধ উত্তরাধিকার প্রদান করেছে। আমার নাম সুভাষ পাল। প্রতিমার কাজ কতদূর হলো এবং মাটির কাজ কমপ্লিট, এখন ওই ফিনিশিং দিতে হবে, তারপর রং করতে হবে। আচ্ছা, আপনি তো বিগত বহুদিন থেকে এই 30 বছর হলো করি এই রাজবাড়ি। প্রতি বছরই বানান? হ্যাঁ, আগে থেকে শুরু করেছেন? করেছে, রথের দিন কাঠামো পুজো হয়, তারপরে শুরু করতে হয়। মাটির কাজ তাহলে ইতিমধ্যেই শেষ? হ্যাঁ, মাটির কাজ শেষ। কবে থেকে শুরু করবেন রঙের কাজ? ওই 4-5 দিন আগের থেকে করবো, বেশি আগের থেকে করে লাভ নেই। তো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে প্রাচীন পুজো এই মনসা পুজো। এই পুজো এবং এই মনসা পূজাকে কেন্দ্র করে মেলা বসে। এখানে মায়ের বিশেষত্ব হচ্ছে, এখানে মা অষ্টমূর্তির পুজো হয়। মা মনসা দেবীর 8টা মূর্তি থাকে। মা মনসা যেমন থাকে, সাথে বোন থাকে নেতি, তাছাড়াও এক্সট্রা করে আরও 6টা মনসা দেবীর মূর্তি থাকে। এবং এখানে মায়ের হাতে অষ্টনাগ থাকে, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ এবং ইষ্টনাগ। তাছাড়া থাকে মনসা দেবীর স্বামী জরৎকারমণি এবং গদা, গদনী, বেহুলার লক্ষ্মীদার, সবার পুজো হয়। এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, ইংরাজির 18 তারিখ থেকে 18, 19, 20 এই 3 দিন পুজো চলবে। এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে। সেই মেলা 24 তারিখ অবধি 6 দিন এই মেলা চলবে। এবং এই মনসা পুজোর বিশেষত্ব হচ্ছে, এখানে মনসামঙ্গল বিশ্বহরি গান হয়। সেই গান আমাদের পাহাড়পুরের স্থানীয় লোকেরা, বীরেশ্বর রায় এবং হরি রায়ের তাদের তত্ত্বাবধানে হলদিবাড়ি থেকে, ময়নাগুড়ি, রাজারহাট থেকে বিভিন্ন দল এসে পালা করে তারা বিশ্বহরি মনসামঙ্গল গান করে। এবং এই পুজোর হচ্ছে আমাদের যে মনসা পুজোর যে মেলা বসে, সেই মেলা
নিজেরাই দোকানদাররা বিভিন্ন প্রান্তের থেকে, যেমন আমাদের উত্তরবঙ্গের যেখানে ইয়ের থেকে লোক আসে, সেরকম পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের নবদ্বীপ, কৃষ্ণনগর, তাছাড়াও বিহার, পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও বহু দোকানদাররা এই মেলায় তারা আসে। এবং অলরেডি মেলার প্রস্তুতি, আমাদের জঙ্গল পরিষ্কার, তারপরে হচ্ছে মেলার কিছু নাগরদোলনা বিহার থেকে তারা আসছে, তারা এসে তাদের কাজকর্ম এবং মোটামুটি মেলা সাজানো শুরু করেছে। আর আমাদের এই মেলা যে পুজো চলবে, সেই পুজোতে কিন্তু আমাদের প্রত্যেক দিন আমিষ মাকে ভোগ দেওয়া হয় এবং আমরা পুজোর দিন দর্শনার্থী যারা আসেন তাদের সবাইকে পুজোর পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। এবং মনসা দেবীর বিশেষ যাদের মানসা থাকে তারা পুজো দেয়, মায়ের দুধ কলা ফলমূল দিয়ে পুজো দেয় এবং ভোগ দেয়। অনেকের পাঠা পায়রা আমরা এখানে পুজো দিয়ে মায়ের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। বলছি কয়দিন রয়েছে তাহলে পুজোর? এবার পুজোর এখনও আপনার প্রায় 16 দিন আছে, এর মধ্যে পুরো কাজ হয়ে যাবে। মাটির কাজ প্রায় শেষের দিকে, 2-1 দিন ঠাকুর শুকানোর পরেই রঙের কাজ শুরু হবে। আচ্ছা, কবে থেকে শুরু হচ্ছে ঠাকুর প্রতিমা বানানো? এটা আমাদের রথযাত্রার দিন কাঠাম পুজো। হ্যাঁ, কাঠাম পুজো হয়, তখন থেকে মনসা দেবীর শুভারম্ভ কাজ শুরু হয়ে যায়। আচ্ছা, এখন তাহলে প্রস্তুতি একেবারে শেষ দিকে? শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে। কী নাম যেন আপনার? আমি রাজবাড়ি, আমরা বংশপরশ পুরো করে আসছি। আমার নাম শিবু ঘোষাল। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বিগত দিনে ছাত্র আন্দোলনের নামে যে অসভ্যতা, অশ্লীলতা, অসাংবিধানিক স্লোগান এবং দেশবিরোধী কার্যকলাপ, দেশের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলতা সৃষ্টির প্রয়াস এবং নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র দেখতে পাওয়া যায়, সেই অরাষ্ট্রবাদী দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন হয়। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এই প্রতিবাদ সভা এবং মিছিলে এদিন উপস্থিত হয়েছিলেন। অসাংবিধানিক স্লোগান তালিকা
আগে যে অরাষ্ট্রবাদী শক্তি হঠাৎ করে জেগে উঠেছিল এবং ভেবেছিল তারা দিল্লিতে আন্দোলন করবে এবং তার সেই আগুন ছড়িয়ে দেবে সারা দেশে, তার বিরুদ্ধেই কিন্তু আজ আমরা পথে নেমেছি এবং আজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই সব রাষ্ট্রবাদী শক্তি পথে নেমেছে তাদের বিরুদ্ধে বার্তা দেওয়ার জন্য যে আমরা কিন্তু একত্রিত আছি, সমাজ কিন্তু একত্রিত আছে। জেহাদি শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা বিগত দিনেও লড়াই করেছি রাজপথে, আগামীতেও লড়াই করব, আমরা লড়াইয়ে আছি। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা না মেলায় এবার আশাকর্মীরা জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে তাদের নিজস্ব দাবি জানালেন। বারবারই প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না, তাই বাধ্য হয়েই আবারও দেখা করলেন আশাকর্মীরা। শুক্রবার পশ্চিমবঙ্গ আশাকর্মীরা জেলা শাসকের কাছে তাদের দাবি তুলে ধরেন এবং বলেছেন আয়ুষ্মান ভারতের ডাটা এন্ট্রির কাজ আশাকর্মীদের করতে হচ্ছে, এর ফলে মা এবং শিশুদের পরিচর্যার কাজ ঠিকভাবে তারা করতে পারছেন না। এই বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। মা এবং শিশুদের দেখাশোনার কাজ মূলত আশাকর্মীদের কাজ, কিন্তু আয়ুষ্মান ভারতের ডাটা এন্ট্রির কাজ তাদের ধরিয়ে দেওয়া হয়েছে। কারণ ছাড়াই আমাদের ডেকেছেন এবং আমরা আপনারা হয়তো জানেন যে গত 14ই জুলাই আমরা এই যে ডাটা এন্ট্রি কাজ, যেটা আয়ুষ্মান ভারতের যে ডাটা এন্ট্রি কাজ, সেটা আমাদের পক্ষে করা অসম্ভব হয়ে পড়ছে। কারণ আমাদের যে স্বাস্থ্য পরিষেবার কাজ, মা বাচ্চার কাজ, বিলের যে কাজ, সে কাজটা করতে আমাদের খুব অসুবিধা। আপনাদের দাবিটা কি মূলত? আমাদের মূলত দাবি হচ্ছে যে আমরা ডাটা এন্ট্রি কাজটা করব না, কারণ মা বাচ্চার কাজ করতে অসুবিধা হচ্ছে এই ডাটা এন্ট্রি কাজ করার ফলে। এই জন্য আমরা 14ই জুলাই ডিএম ম্যাডামকে আমরা এটা লিখিত দিয়েছিলাম। তারপরেও বিভিন্ন জায়গায় আমাদের জেলাতেই বিভিন্ন ব্লকগুলোতে যারা পারছে তারা করছে, যারা পারছে না তারা করছে না। কারণ বিভিন্ন ক্ষেত্রে আপনাদের দাবিটা হলো আপনারা ডাটা এন্ট্রি কাজ করবেন না। বিভিন্ন ক্ষেত্রে আমরা বলছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে নেটওয়ার্ক পাচ্ছে না, ফলে ডাউনলোড হচ্ছে না, এভাবে বহু সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ফিল্ডের যে কাজটা ঘাটতি হচ্ছে সেটা আমাদের সেন্টারেও কিন্তু তার প্রভাব পড়ছে। দিদিরা সেখানেও কিন্তু আমাদের চাপ দিচ্ছে যে আপনাদের মা বাচ্চার কাজটা ভালো করে করতে হবে। কি নাম আপনার দিদি? আমার নাম পম্পা রায়, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা কমিটির প্রেসিডেন্ট। শিলিগুড়িতে জনগণনা 2027-এর প্রচার ট্যাবলোর উদ্বোধন। 1 আগস্ট থেকে শুরু স্বগণনা। জনগণনা 2027-এর স্বগণনা প্রক্রিয়াকে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ে বিশেষ প্রচারমূলক ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দার্জিলিংয়ের জেলা শাসক। আগামী 1 আগস্ট থেকে সরকারি পোর্টালের মাধ্যমে স্বগণনা প্রক্রিয়া শুরু হবে। সেই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্বগণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি পোর্টালের মাধ্যমে অংশগ্রহণে উৎসাহিত করতে এই প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণনা 2027-কে সফলভাবে সম্পন্ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের আশা, এই প্রচার কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ স্বগণনার প্রক্রিয়া সম্পর্কে অবগত হবেন এবং নির্ধারিত সময়ে সরকারি পোর্টালে নিজেদের তথ্য নথিভুক্ত করবেন। দেশ জুড়ে বামপন্থীদের ওপর নানা অন্যায়ের প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল করল বামপন্থী সংগঠন। দেশজুড়ে বামপন্থী আন্দোলনের ওপর আক্রমণ, বিভিন্ন পার্টি দপ্তরে হামলা, কোচবিহারের বামপন্থী বিভিন্ন দলসমূহের ওপর আক্রমণ সহ পুলিশি দমন পীড়ন নীতি এবং বিজেপির দখলদারি এবং ভীতি প্রদর্শনের রাজনীতির প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড দপ্তরের সামনে থেকে বামপন্থী দলসমূহের মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিত্র, বামপন্থী দলসমূহের আহ্বায়ক সলিল আচার্য, অবিভক্ত সিপিআইএম জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি, সিপিআইএমএল নেতা প্রদীপ গোস্বামী, ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব অমল গোস্বামী, সিপিআইএম নেতা রাহুল হোর সহ অন্যান্য বামপন্থী দলসমূহ নেতৃত্ববৃন্দ। ডিবিসি রোড সুবোধ সেন দপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে ডিবিসি রোড, মার্চেন্ট রোড, কামারপাড়া হয়ে ডিবিসি রোড দপ্তরের সামনে এসেই শেষ হয়। মিছিলে দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশি আক্রমণকে ধিক্কার জানিয়ে কোচবিহারে বিভিন্ন বামপন্থী দলসমূহের দপ্তরে বিজেপির হামলার সাথে যুক্ত দুষ্কৃতীর অবিলম্বে গ্রেফতারের দাবি তোলা হয়। বিজেপির আক্রমণ অব্যাহত চলছে, মনীষীদের উপরে আক্রমণ চলছে, শুধু দিনের বেলায় না, রাতের বেলা কোচবিহারে আমাদের পার্টি দপ্তর, তাছাড়া আরও অনেক পার্টি দপ্তরেই আক্রমণ করেছে বিজেপির এহেন ঘৃণিত কাজের বিরুদ্ধে
সব মানুষ রাস্তায় নেমেছে, যারা প্রগতিশীল মানুষ, যারা সাম্রাজ্যবাদ বিরোধী, যারা বিভেদের বিরুদ্ধে, সব অংশের মানুষ সমবেত হয়েছে। ফলে আমরাও আমাদের এলাকায় সর্বত্র বিজেপির এই পৈশাচিক মর্মান্তিক আক্রমণের বিরুদ্ধে, এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, বিভেদের বিরুদ্ধে সব মানুষকে সংঘবদ্ধ করার কাজ চালু রাখব। আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে বামপন্থী দলসমূহ 11টা হয়েছি, আরও অনেক বামপন্থী দল যারা রয়েছে এখনও রাস্তায় নামেনি, তারাও নামবে। ফলে বামপন্থী দলসমূহের ঐক্যবদ্ধ লড়াই দেশব্যাপী যেরকম বিজেপিকে মোকাবিলা করছে, নতুন প্রজন্ম তারা বিজেপিকে মোকাবিলা করছে, জলপাইগুড়ির মাটিতেও এই বিভেদের শক্তি, বিজেপির মতো শক্তিকে আমরা মোকাবিলা করব। এই প্রত্যয় নিয়ে সব মানুষের কাছে এই আহ্বান রাখছি যে জলপাইগুড়ির যা পরিবেশ, এই পরিবেশকে যদি ঠিক রাখতে হয়, যারা জলপাইগুড়ির পরিবেশকে বিষাক্ত করছে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করুন, গণ আন্দোলন থেকে বিচ্ছিন্ন করুন, অন্যথায় জলপাইগুড়ির ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। এই জলপাইগুড়িবাসী এই কাজটা করবে। ফ্লাইওভারে বসলো স্পিড গান। এবারে ঘন্টায় 65 কিলোমিটার গতিবেগের বেশি চালালেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। সড়ক দুর্ঘটনা রোধ এবং অতিরিক্ত গতিতে যান চলাচল নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা ট্রাফিক বিভাগ। এদিন ডামটিম এবং ওদলাবাড়ির মাঝে জাতীয় সড়কে ফ্লাইওভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পিড গান বসানো হয়েছে। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরেই এই ফ্লাইওভারে বেপরোয়া গতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও ঘটনা ঘটেছে। সম্প্রতি বাগরাকোটে এলাকায় অতিরিক্ত গতির জেরে একটি পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ফের দ্রুত যানবাহন নিয়ন্ত্রণে কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। এই স্পিড গানের মাধ্যমে ফ্লাইওভার দিয়ে চলাচলকারী সমস্ত ধরনের যানবাহনের গতি পর্যবেক্ষণ করা হবে। নির্ধারিত গতি সীমানা অতিক্রম করলে চালকদের বিরুদ্ধে মোটরযান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে মালবাজার ট্রাফিক ওসি হোমেশ্বর পাল জানান, স্পিড গান বসানোর ফলে দ্রুত গতিতে চলা যানবাহন সহজেই শনাক্ত করা সম্ভব হবে। গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকলে দুর্ঘটনা এবং প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমবে। যদি কোনো গাড়ির গতি ঘন্টায় 65 কিলোমিটারের বেশি হয় তাহলে সেই গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, নিয়মিত নজরদারি এবং কড়া পদক্ষেপের ফলে ফ্লাইওভারের দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে এবং সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে। अब तो स्पीड कैमरा लगाया है, ये तो बहुत अच्छा बात है। अब लगाया है, अब स्पीड कम ही होगा, एक्सीडेंट भी कम होगा। और यहाँ तक कि यहाँ पे फ्लाईओवर पे लाइट नहीं जल रहा है, ये लाइट लगाने से और एक्सीडेंट कम हो सकता है। लगाना भी चाहिए क्योंकि ये ज़रूरी है। ये फ्लाईओवर है ना, यहाँ पे किसी को मालूम नहीं होगा कि ये फ्लाईओवर है, यहाँ पे स्पीड गाड़ी जा रहा है तो कहीं से भी गाड़ी आके टक्कर मार देता है, या यहाँ पे गाय गोरू ये सब भी एक्सीडेंट हो रहा है। यहाँ पे तो अचानक से बहुत ज़्यादा एक्सीडेंट हो रहा है, लेकिन अभी स्पीड कैमरा की वजह से थोड़ा कम होगा, ये बहुत अच्छी बात है। आपका नाम? रेणुका छेत्री। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে 5 বছর পর 125 দিনের কাজ, উচ্ছ্বসিত শ্রমিকরা। প্রায় 5 বছর পর কাজের সুযোগ পেয়ে খুশির জোয়ার শ্রমিকদের মধ্যে। এদিন মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ধুমশিগাড়া এলাকায় 125 দিনের প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মালের বিধায়ক শুক্রা মুন্ডা। পুজো ও ফিতে কেটে তিনি কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন, আগের সরকারের আমলে এই প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তা এবার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রকৃত শ্রমিকদের হাতে তাদের প্রাপ্য মজুরি পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তিনি এজন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি জানান, এখন থেকে শ্রমিকরা 100 দিনের পরিবর্তে 125 দিন কাজের সুযোগ পাবেন। বর্তমানে শ্রমিকদের দৈনিক মজুরি 260 টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, উপপ্রধান তাজরুল হক সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব। দীর্ঘ 5 বছর পর আবার এই প্রকল্পে কাজের সুযোগ পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। আজকে আমাদের ভিভিজি রামজির 125 দিনের কাজের আজকে শুভ আরম্ভ হলো। আর এই কাজটা হবে আমাদের কুড়ি অব্লিক 32 পার্টে। আর এখানে আমাদের ব্লকের বিডিও ম্যাডাম রয়েছেন, এই অঞ্চলের প্রধান ম্যাডাম রয়েছে, আর মেম্বাররা রয়েছেন পিলাতুস লকড়া, এবং আমাদের এলাকার মণ্ডল সভাপতি প্রদীপ তির্কি মহাশয় রয়েছেন, এবং আমাদের আখিল দা রয়েছেন, এবং সমস্ত আমাদের যারা এই এলাকায় যারা কাজ করবেন, যারা জব কার্ড হোল্ডার, ওনারা চলে এসেছেন। কিছুক্ষণ মধ্যে কাজ চালু করে দেব।
এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকেশ্বরী মোড়ে ট্রাফিক সিগন্যাল চালু। স্বস্তিতে বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শিলিগুড়ির ব্যস্ত ঢাকেশ্বরী মোড়ে ট্রাফিক সিগন্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আশিঘর ট্রাফিক গার্ডের উদ্যোগে এই সিগন্যাল ব্যবস্থা চালু হয়, যার ফলে যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুবিধাও আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রাফিক সিগন্যালের আনুষ্ঠানিক সূচনা করেন ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পূর্ণিমা শেরপা, সহকারী পুলিশ কমিশনার চন্দন দাস। এছাড়াও অনুষ্ঠানে ভক্তিনগর এবং আশিঘর থানার ওসিদের পাশাপাশি ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিক এবং কর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকেশ্বরী মোড়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহনের চাপ থাকায় প্রায়শই যানজটের সৃষ্টি হতো। একই সঙ্গে ব্যস্ত এই মোড় দিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। সেই কারণে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সেখানে একটি স্থায়ী ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসনের আশা, নতুন ট্রাফিক সিগন্যাল চালু হওয়ার ফলে যান চলাচল আরও নিয়ন্ত্রিত হবে, যানজট অনেকটাই কমবে এবং পথচারীদের নিরাপত্তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 23.7 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 31 জুলাই শুক্রবার বিশ্ব রেঞ্জার্স ডে পালিত হলো জলপাইগুড়ি জেলা পরিষদ কক্ষে। বিধায়ক অনন্ত দেব অধিকারীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তবে অনুষ্ঠানে উঠে আসে রেঞ্জার্সদের বেতন পরিকাঠামো নিয়ে প্রশ্ন। লরিতে থাকা আটার বস্তার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার। প্রায় 18,000 বোতল কাপ সিরাপ উদ্ধারে বড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। ঘটনায় গ্রেফতার লরির চালক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।